হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। ভারতবর্ষের আইএফএস অফিসাররা লাস্ট কয়েকদিন ধরে কিন্তু বিশ্রাম নিচ্ছিলেন না। আমেরিকা পাকিস্তান খুব লাফালাফি করছিল এবং আমরা ভাবছিলাম যে ভারত পাল্টা চাল কবে দেবে। ভারতবর্ষের আইএফএস অফিসাররা তাদের এজেন্ডাতে কাজ করেই চলেছিলেন ব্যাকএন্ডে, এবং ভারতবর্ষ এমন পাল্টা চাল দিয়েছে যে চালে গোটা আমেরিকা এবং ইউরোপ দিশেহারা। এই গোটা ব্যাপারটা আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব পুঙ্খানুপুঙ্খভাবে। আর তার আগে স্বাধীনতা দিবসের প্রাক্কালে সমস্ত বাঙালি ভারতীয়দের, কারণ বাঙালি বললাম কারণ আমার ভিডিও বাঙালি যারা তারাই দেখবেন, বাংলা ভাষায় করি, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভকামনা। বাংলাদেশের বেশ কিছু মানুষ আমার ভিডিও দেখেন, তো যারা ইতিহাস ভোলেননি, যারা শিকড় ভোলেননি, যাদের এটুকু মনে আছে যে আপনারাও ভারতীয় ছিলেন 1947 অবধি, 1947-এর পর কিছু স্বার্থ লোভী মানুষের চক্রান্তে পাকিস্তান নামক একটা দেশ বলতে হয়, বাজে লাগে, যাই হোক, সেই দেশের মধ্যে ভারতবর্ষের একটা অংশ কেটে আপনারা পূর্ব পাকিস্তানে চলে গেছিলেন। কিন্তু আপনাদের মধ্যেও যারা ভারতবর্ষকে ভালোবাসেন, যারা নিজেদের শিকড় ভোলেননি এবং যারা মনে প্রাণে এখনো জানেন যে আদতে আমরা হাজার হাজার বছর ধরে ভারতীয় ছিলাম, কয়েক বছর কারো চক্রান্তে আমাদের পূর্ব পাকিস্তানি করে দেওয়া হয়েছে এবং আবারও একদিন আসবে ভবিষ্যতে যেদিন আবার মিলে সবাই অখণ্ড ভারতবর্ষ তৈরি হবে, সবাই আবার ভারতীয় হব আমরা। তো তাদেরকেও ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাই, শুভকামনা রইল। তো এক এক করে পুরো ব্যাপারটা এবার বোঝা যাক, এবং আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে সামান্য একটু চেষ্টা আমরা করেছি সবার মধ্যে স্বাধীনতা দিবসের এই ভাইবসটা, এই ফিলটা যাতে একটু হলেও ছড়িয়ে দিতে পারি। তাই আজকে আপনারা দেখবেন আগামী দুদিন পর্যন্ত, এবং গত দুদিন থেকে শুরু হয়ে গেছে, আমাদের চ্যানেলের লোগো ভারতের জাতীয় পতাকার রঙে তৈরি করা হয়েছে। এটা আমরা সব সময় রাখবো না, আমরা ঠিক স্বাধীনতা দিবসের সময় প্রত্যেক বছর দায়িত্ব নিয়ে বলছি, আমাদের চ্যানেলের যারাই ক্লিক করবেন, চ্যানেলে আসবেন ভিডিও দেখতে, তাদেরকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। চ্যানেলের লোগো স্বাধীনতা দিবস স্মরণ করাতে ভারতবর্ষের পতাকা তেরঙার রঙে রাঙিয়ে দেওয়া হবে, যাতে করে আপনাদেরও মনে হয় যে স্পেশাল, এটা ভারতবর্ষের স্পেশাল উৎসব, যেখানে যে কোনো রিলিজিয়ানের মানুষ, যে কোনো বর্ণ, যে কোনো সংস্কৃতি, খাদ্যাভ্যাস, ভাষা, সবার কাছে জাতীয় উৎসব, সব থেকে বড় দিন। অনেক কষ্ট, অনেক রক্ত ঝরার বিনিময়ে মিলেছিল, তবু মিলেছিল। তো সেদিন থেকে আমরা বাঁচতে শিখেছিলাম নিজেদের শর্তে, এবং আমাদের আইএফএস অফিসাররা সেই ট্রেন্ড ধরে রেখেছে যে আমরা স্বাধীন দেশ। স্বাধীন দেশ তো অনেকেই আছে, নামে স্বাধীন, বাট তাদের বিদেশ নীতি নির্ধারণ করে দেয় অন্য কোনো দেশ। এই তেল কেনা যাবে না, ঠিক আছে স্যার, তেল কিনবো না, বাট আমরা স্বাধীন দেশ। তো আমরা কোত্থেকে কি করব সেটা ঠিক করবে আমাদের দেশ। চলে আসুন, রিলেট করতে পারবেন স্বাধীনতা কাকে বলে। দেখুন, ইউরোপ এবং আমেরিকার কাছে সব থেকে খারাপ দুঃস্বপ্ন হচ্ছে ইন্ডিয়া, চীন, রাশিয়া একসঙ্গে চলে আসা। তিনটে মহাশক্তিধর দেশ আলাদা আলাদা থাকলে আমেরিকা, ইউরোপ তাদের সঙ্গে লড়ে নেয়, একসঙ্গে চলে এলে ক্ষমতায় কুলোবে না। এবং চীন আর ভারতবর্ষ বেশ কিছু বছর ধরে একটা মারাত্মক শত্রুতার জায়গায় ছিল, লাস্ট কয়েক বছর ধরে, যে চীন এবং ইন্ডিয়া দেখাই যাচ্ছিল গালওয়ান ভ্যালির কাণ্ড, আরো বিভিন্ন জিনিসপত্র, দূরত্ব বাড়ছিল। আমেরিকা এবং ইউরোপ খুশি হচ্ছিল এতে। চীন এবং ভারত লাস্ট কয়েকদিনের ডিলে মারাত্মক কাছাকাছি চলে এসছে। দেখুন, আপনাদের মনে থাকবে যারা আমাদের এই চ্যানেলটা ডেলি ফলো করেন, যে গুজরাটের একটা তেল শোধনাগার নায়ারা কোম্পানির অধীনে যেটা ছিল, যেখানে রাশিয়ার কিছুটা পার্টনারশিপ ছিল, বাকিটা ভারতবর্ষের ছিল, সেই তেল শোধনাগারের ওপর ইউরোপিয়ান ইউনিয়ন স্যাংশন লাগিয়ে দিয়েছিল যে এই তেল শোধনাগার থেকে বেরোনো কোনো তেল ইউরোপের কোনো দেশ কিনবে না। কি ভেবেছিল?
ইন্ডিয়াকে কেমন টাইট দিলাম, ইন্ডিয়া আর তেল বিক্রি করতে পারবে না, কারণ ইন্ডিয়া বিদেশ থেকে ক্রুড অয়েল কিনে এনে শোধন করে সেগুলো নিজেরা কনজিউম করে, আবার এতটাই বেশি শোধন করে যে বাইরের দেশে ইন্ডিয়া বিক্রিও করে, তাই তো? ইন্ডিয়া সেই তেল, এই যে নায়ারা এনার্জি, এক্সট্রিমলি সরি, এই যে নায়ারা এনার্জি যেখান থেকে ব্যাংক, যেখান থেকে স্যাংশন লাগিয়ে দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন, রেয়ার ডিজেল পুরো কার্গো ভর্তি করে চীনে পাঠিয়ে দিয়েছে ইন্ডিয়া। তো চীন এই যে এতটা সাপোর্টে এগিয়ে এলো ইন্ডিয়ার, যে ইন্ডিয়া চিন্তা নেই, তোমার স্যাংশন লাগানো তৈল শোধনাগার থেকে তেল আমরা কিনবো, আমেরিকা ইউরোপকে বার্তা দিয়ে দাও যে আমরা স্যাংশন লাগিয়ে দিলাম, ইন্ডিয়া আর তেল বিক্রি করতে পারবে না, ইন্ডিয়ার আর কোনো কাস্টমার নেই, তা না, চীন আছে। কেন করছে চীন এটা? চীনও খুব ভালো করে জানে যে এই সময় ইন্ডিয়ার পাশে দাঁড়িয়ে আমেরিকা ইউরোপকে বার্তা দেওয়া দরকার, কারণ চীনেরও সব থেকে বড় কম্পিটিটর, চীন ওয়ার্ল্ড লিডার হতে চায়, তারও অ্যাসপিরেশন আছে আমেরিকা এবং ইউরোপ। এবং ইন্ডিয়াও দেখলো যে মোক্ষম টাইম, যেখানে চীনের সঙ্গে সম্পর্ক শক্ত করতে হবে আমেরিকা ইউরোপকে বার্তা দেওয়ার জন্য। তো গ্রেট মুভ, স্যাংশন লাগানো তৈল শোধনাগারের তেল এখন ইন্ডিয়া চীনকে বিক্রি করছে। এবং সেকেন্ড মুভ, ইউরিয়া, চাষের কাজে প্রচন্ড দরকারি একটা ফার্টিলাইজার, সার। ফার্টিলাইজার একটা দেশের এতটাই দরকার হয়, আমেরিকা, আমি কদিন আগেই এই চ্যানেলের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের পরিসংখ্যান দিয়ে, আমেরিকা সারা পৃথিবীর সবাইকে বলে বেড়াচ্ছে রাশিয়া থেকে কিছু কিনো না। আমেরিকা নিজে রাশিয়া থেকে সার কেনে, ফার্টিলাইজার কেনে। যখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলেছেন আমি তো কিছু জানি না এইসব ব্যাপারে, খোঁজ নিয়ে দেখতে হবে। তো ফার্টিলাইজার এতটাই ইম্পর্টেন্ট, ইউএসএ এখনো রাশিয়া থেকে ফার্টিলাইজার কেনা বন্ধ করতে পারেনি। কিন্তু চীন, যেহেতু ভারতের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিল, চীন সারা পৃথিবীতে ইউরিয়া সাপ্লাই করে, চীন ইন্ডিয়াতে ইউরিয়া সাপ্লাই করতো না, যে ওদের কৃষকরা প্রবলেমে পড়ুক, আমরা সাপ্লাই করব না। চীন দেখেছে পারফেক্ট টাইম, আমেরিকা ইউরোপকে বার্তা দিতে হবে। ইন্ডিয়ার অফিসাররা চীনের অফিসারদের সঙ্গে কথা বলেছে, যেই মুহূর্তে আমাদের যত ইউনিটি আসবে আমেরিকা এবং ইউরোপ নার্ভাস হয়ে যাবে। চীন, চায়না লুজেন্স ইউরিয়া এক্সপোর্টস টু ইন্ডিয়া। তো চীন এবার থেকে ভারতকে আবার ইউরিয়া পাঠাতে শুরু করে দেবে। ভারতবর্ষের কৃষিকাজে বিশাল লাভজনক হবে এটা, কারণ চীন থেকে যে ইউরিয়া আসবে সেটা অনেক কম দামে পাওয়া যাবে, ভারতবর্ষের $1 মিলিয়ন বেঁচে যাবে এবং চাষিরাও অনেক কম দামে ইউরিয়া পেয়ে যাবে। দুটো মুভ, ইন্ডিয়া তেল বিক্রি করে দিচ্ছে চীনকে, চীন ইউরিয়া দিয়ে দিচ্ছে ইন্ডিয়াকে। এর পিছনে আমাদের লিডারদের এবং আইএফএস অফিসারদের কি মারাত্মক পরিশ্রম আর ব্রেনের কাজ থাকতে পারে চিন্তা ভাবনার বাইরে। জিওপলিটিক্স দাবার চালের মতো, কে কখন কোন চাল দিয়ে খেলা ঘুরিয়ে দেবে নোবডি নোজ, আর ভারতীয় ডিপ্লোম্যাটরা সেরা ফর্মে আছে। এবার আপনাদের মনে হতে পারে হচ্ছেটা কি, চীন শত্রু ছিল বন্ধু হয়ে গেল। দেখুন, জিওপলিটিক্সে কেউ বন্ধু হয় না। একবারও আপনারা প্লিজ আবেগে কিন্তু ভেসে যাবেন না, বিভিন্ন চ্যানেল আপনাদের আবেগ দেখাতে পারে, চীন আমাদের বন্ধু হয়ে গেছে, হিন্দি চিনি ভাই ভাই, না। ইন্ডিয়া কেবল ইন্ডিয়ার বন্ধু। ইন্ডিয়ার স্বার্থে যখন যাকে দরকার পড়বে আমরা তার সঙ্গেই ক্লোজ হব, তার থেকেই দূরত্ব বাড়াবো যখন যার সঙ্গে যেরকম দরকার পড়বে। আবেগে ভেসে যাবেন না যে ওরা আমাদের বন্ধু হয়ে গেল, আমরা ওদের বন্ধু হয়ে গেলাম। এখানে কেউ বন্ধু হয় না, ওকে? সবসময় ইন্টারেস্টে চলে। জিওপলিটিক্স তো অনেক বড় ব্যাপার, জটিল ব্যাপার। আপনি দেশের পলিটিক্সের কথা ভাবুন। যারা ছোট ছেলেমেয়েরা আমার ভিডিও দেখো, স্টুডেন্টরা, তোমরা ভাবতেও পারবে না আমাদের রাজ্যের এই মুহূর্তের অবস্থা। তৃণমূল কংগ্রেস শাসক দল, প্রধান বিরোধী দলকে বিজেপি, তাই তো? সারাদিন খবরে এসব দেখো। 25 বছর আগে তৃণমূল আর বিজেপির জোট ছিল, জানো? ছোটদের বলছি, বড়রা তো জানবেন, আমার থেকে ভালো জানবেন। তোমরা ঘাবড়ে যাবে, হ্যাঁ মানে মমতা ব্যানার্জির সঙ্গে, ইয়েস, মমতা ব্যানার্জির সঙ্গে জোট ছিল বিজেপির, চেঞ্জ হয়ে গেছে। তৃণমূল যখন এই রাজ্যে ক্ষমতায় আসে, তৃণমূল এবং কংগ্রেস জোট হয়েছিল 15 বছর মতো আগের কথা। এই তৃণমূল কংগ্রেস দল থেকে ভেঙে মমতা ব্যানার্জি তৈরি করেছিলেন। তাহলে যার থেকে ভেঙে গেল এতটা দূরত্ব, তার সঙ্গেই জোট হয়ে রাজ্যে ভোটে জিতে গেল।
বিজেপি তৃণমূল বললাম, তৃণমূল কংগ্রেস বললাম, আর একটা উদাহরণ দিয়ে দিই, তৃণমূল সিপিএম। তৃণমূল কংগ্রেস যখন এ রাজ্যে ক্ষমতায় এসেছিল তখন মূল এজেন্ডা ছিল, শাসক ছিল সিপিএম, সিপিএম কে সরাতে হবে। লাস্ট লোকসভা ইলেকশনে জাস্ট 1 বছর আগে 2024-এ তোমরা মনে করতে পারবে, ছোটদের বলছি বলে তুমি করে বলছি, প্লিজ মনে করবেন না বড়রা, যে পুরো ভারতবর্ষে যে লোকসভা ভোট হয়েছিল সেখানে আইএনডিআই অ্যালায়েন্স হয়েছিল, ইন্ডি অ্যালায়েন্স। অ্যালায়েন্সটাকেও যদি একসঙ্গে ধরে নিই, INDIA মানে ইন্ডি অ্যালায়েন্স, এ ফর অ্যালায়েন্স। ইন্ডি অ্যালায়েন্সে তৃণমূল ছিল এবং সিপিএমও ছিল। তো লোকসভায় সারা দেশে বিজেপি সরকারকে হারাতে, আবার বিজেপি দলটাকে হারাতে তৃণমূল এবং সিপিএম দুজন জোট বেঁধে গেল। কি বুঝলে? তাহলে আমরাই যদি দেখি 25 বছরের মধ্যে খালি আমাদের দেশের এবং রাজ্যের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএম, বিজেপি, কংগ্রেস কখনো না কখনো জোটে ছিল, কখনো না কখনো বিরোধী হয়েছে। তাহলে জিও পলিটিক্স তো আরো 1000 গুণ ওপরের লেভেলের গেম। সেখানে দরকারে, স্বার্থে, রাজনীতিতে যেমন পার্টির স্বার্থ দেখা হয়, জিও পলিটিক্সে দেশের স্বার্থ দেখা হয়। দেশের স্বার্থে কে কখন কার বন্ধু হয়ে যাবে নোবডি নোজ। এবং থার্ড মুভ শেষ হয়নি, একের পর এক দাবার চাল ইন্ডিয়া লাস্ট দুদিনে দিয়ে গেছে, যাতে ঘুম উড়ে যাওয়ার মতো পরিস্থিতি আমেরিকা এবং ইউরোপের। চীনের যে বিদেশ মন্ত্রী, ভারতবর্ষের যেমন বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, চীনের বিদেশ মন্ত্রী তিনি ভারতবর্ষে আসছেন। ছোট কথা নয়, বিদেশ মন্ত্রী, বিশাল বড় পোস্ট। কিসের জন্য আসছেন? এনএসএ অজিত দোভাল স্যারের সঙ্গে কথা বলতে। কি করবেন কথা বলে? চীন এবং ইন্ডিয়ার যে বর্ডারে ডিসপুট আছে, গালওয়ান ভ্যালি ইত্যাদি যে ঝামেলা হয়েছিল, সেই বর্ডার ডিসপুট মেটাতে। কত বড় মুভ এটা! আপনারা একটু তলিয়ে ভাবলে দেখতে পাবেন যে ইন্ডিয়ার মেন বর্ডারে সমস্যা, টেনশন থাকে দু জায়গায়, পাকিস্তান বর্ডার, চীন বর্ডার। চীন এবং পাকিস্তানের বন্ধুত্ব ছিল, দুই বন্ধু চাইছিল দুদিক থেকে দুজন মিলে ইন্ডিয়াকে চাপে রাখবো। চীনের বন্ধু পাকিস্তান চলে যাচ্ছে এখন চীনের শত্রু আমেরিকার দিকে, তো চীন দেখছে তাহলে পাকিস্তানের শত্রু ভারতকে আমি কেন চাপে রাখবো, ভারতের সঙ্গে বর্ডার ডিসপুট আমরা মিটিয়ে নেবো। ভারতকে এবার বলবো তোমরা পাকিস্তান বর্ডারে বেশি করে নজর দাও, পাকিস্তান এখন আমারও শত্রু, তো পাকিস্তান বর্ডারে নজর দাও, পাকিস্তানকে পেটাও। থার্ড মুভ ইন্ডিয়ার, চীন বর্ডারের ডিসপুট মিটিয়ে নেওয়ার জন্য চীনের বিদেশ মন্ত্রী ইন্ডিয়াতে আসছে। শেষ হয়নি, ইন্ডিয়ার ফোর্থ মুভ, ইন্ডিয়া এবং চীনের ডিরেক্ট ফ্লাইট বন্ধ ছিল। এটা দুটো দেশের মধ্যে মারাত্মক দূরত্ব বোঝায়, যে আমার দেশ তোমার দেশের মারাত্মক দূরত্ব, তোমাদের মোটেই আমরা বন্ধু বলে মনে করছি না, ডাইরেক্ট ফ্লাইট অফ থাকবে। প্রায় বহু বছর পর, 5 বছর পর ইন্ডিয়া চীনের ডাইরেক্ট ফ্লাইট শুরু হয়ে যাচ্ছে পরের মাস থেকে। দুটো দেশই রাজি হয়ে যাচ্ছে একের পর এক সম্পর্ক উন্নতিতে, কারণ দুটো দেশই এখন কোন ইস্যুতে জোর দিচ্ছে? আমেরিকা ইউরোপের দাদাগিরিকে দুজন মিলে ঠেকাতে হবে। তাই দুজনের কমন ইন্টারেস্ট মিলে যাচ্ছে। আবারও বলছি, আবেগে চলে যাবেন না, বন্ধু হয়ে গেছে চীন, কমন ইন্টারেস্ট মিলছে, ব্যাস এইটুকুই। ঠিক আছে, 5 নাম্বার। ও আর একটা কথা দেখিয়ে নি, তারপর এটা 6 নাম্বার হবে। 5 নাম্বার হচ্ছে, যখন চীনের বিদেশ মন্ত্রী ভারতে আসছে এনএসএ অজিত দোভাল স্যারের সঙ্গে মিটিং করতে, ঠিক সেই সময় ভারতবর্ষের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর স্যার রাশিয়া যাচ্ছেন অন্য কোনো মিটিং করতে। চীনের বিদেশ মন্ত্রী ভারতে আসছে, অজিত দোভাল স্যারের সঙ্গে মিটিং হচ্ছে, ভারতের বিদেশ মন্ত্রী রাশিয়া যাচ্ছে, হয়তো দেখা যাক কার সঙ্গে মিটিং হয়। তো বোঝা যাচ্ছে আরআইসি, রাশিয়া, ইন্ডিয়া, চায়না কি মারাত্মকভাবে ট্রয় কাপ তৈরি হচ্ছে, কাছাকাছি চলে আসছে তিনটে দেশ। 6 নম্বর মুভ, আমেরিকা ইকোনমিক্যালি সারা পৃথিবীকে দাবিয়ে রাখতে চায় যে ডলার দিয়ে সব কাঁপিয়ে দেব। ইন্ডিয়া ডিরেক্ট হিট করছে ডলারে, যে ডলারের আধিপত্য মানব না। কি ব্যাপার এই জায়গাটা একটু আপনাদের 5 মিনিট বুঝতে হবে। দেখুন, ডলারের এত আধিপত্য কেন? ডলার কি পৃথিবীর সব থেকে দামি মুদ্রা? না, অনেক অন্য মুদ্রা আছে যেগুলো ডলারের থেকে বেশি দামি। তাহলে সবকিছু ডলার কেন? তার কারণ হচ্ছে, আমরা ভারতীয়রা, ধরুন আমরা
রাশিয়া থেকে কোনো জিনিস কিনবো, তাহলে আমরা ওদেরকে কিসে পেমেন্ট করব? আমরা কি ওদের আমাদের রুপি দেব, আমাদের মুদ্রা? রাশিয়া বলবে আমি এই টাকাটা নিয়ে কি করব? তো সারা পৃথিবীতে চলার জন্য একটা তো কমন কারেন্সি হতে হবে, কমন মুদ্রা। সেটা আমেরিকা গায়ের জোরে, মিলিটারি পাওয়ারে, সফট পাওয়ারে, ডিপ্লোম্যাটিক পাওয়ারে প্রতিষ্ঠা করে দিয়েছে নিজেদের কারেন্সি, ডলার। এবার আপনি রাশিয়ার থেকে ধরুন জিনিস কিনেছেন কিছু একটা, আপনি কি করবেন জানেন? মাঝখানে আমেরিকা কোথাও নেই তো। ইন্ডিয়াকে প্রথমে যেতে হবে ওয়ার্ল্ড স্টেজে ডলার কিনতে। এই যে ইন্ডিয়া ডলার কিনবে, তার মানে ডলারের ডিমান্ড বাড়ছে। আসলে কিন্তু ডলারের ডিমান্ডই ছিল না, ডলারে কোনো বিজনেস হতোই না, ডলার দরকারই ছিল না, কিন্তু রাশিয়াকে দেওয়ার জন্য ডলার দরকার। যখনই ইন্ডিয়া ডলার চাইলো ওয়ার্ল্ড স্টেজে, ডলারের সঙ্গে সঙ্গে ডলার একটু স্ট্রং হয়ে গেল। এরকম প্রত্যেকটা দেশ প্রত্যেক সময় ডলার চাইছে, ডলারের ডিমান্ড বাড়ছে। ঠিক এই যে ইন্ডিয়া এবার ডলারটা পেল, ইন্ডিয়া বদলে ইন্ডিয়ান রুপি দিয়ে দিল ওখানে, যে যত লাগবে, যেরকম ভাবে ভ্যালু থাকবে। এই যে ইন্ডিয়া ডলারটা পেল, এর জন্য এক্সচেঞ্জের জন্য আবার ইন্ডিয়াকে টাকা দিতে হলো উল্টে, কোনো মানেই নেই, ফালতু টাকা খরচ হলো। এইবার এই ডলারটা নিয়ে ইন্ডিয়া দিয়ে দেবে রাশিয়াকে, রাশিয়া ডলারটা নিয়ে রেখে দেবে। ও তো নিজের দেশে ডলারটাকে ছড়াতে পারবে না, ওদের দেশে রুবেল চলে। রাশিয়া আবার ধরুন ইন্ডিয়া থেকে কিছু কিনছে, রাশিয়া ইন্ডিয়াকে ডিরেক্ট দিতে পারবে না, রাশিয়া আবার ডলারে কনভার্ট করবে, বা যদি ওদের কাছে ডলার জমে থাকে তবে সেই ডলারটাকে নিয়ে ইন্ডিয়াকে দিতে পারবে। তার মানে কোথাও কিছু নেই, মাঝখান থেকে আমেরিকা সব জায়গায় এসে বসে আছে। আপনি যাই করুন না কেন, ইন্টারন্যাশনাল স্টেজে ডলার ওখানে ঝুলছে, আমেরিকা ঘুমোচ্ছে, ডলারের দাম বাড়ছে। তো এটাকে তো ধাক্কা দেওয়া দরকার। এবং আমেরিকা প্রত্যেকটা দেশকে শাসিয়ে রেখেছে যে ডলার ছাড়া অন্য কিছুতে যদি ট্রেড করো তাহলে কিন্তু ফাইন লাগিয়ে দেবো। যারা ছোট দেশ, নামে স্বাধীন, তারা ইয়েস স্যার ডলারেই করব। বাট ইন্ডিয়া স্বাধীনতা দিবস শুধু পালন করে না, স্বাধীনতা রক্ষা করতে জানে, করব না। তো ইন্ডিয়া কি করেছে? ইন্ডিয়া সঙ্গে সঙ্গে ভস্ত্র অ্যাকাউন্টে কাজ শুরু করে দিয়েছে মারাত্মকভাবে। কি জিনিস ভস্ত্র অ্যাকাউন্ট বুঝিয়ে দিচ্ছি। আগস্ট মাসে 3টে বড় বড় মুভ ইন্ডিয়া এনেছে ভস্ত্র অ্যাকাউন্টে। ইন্ডিয়া একটা নতুন জিনিস চালু করেছে যার নাম হচ্ছে ভস্ত্র অ্যাকাউন্ট। মানে যে কোনো দেশ ইন্ডিয়ার যে কোনো ব্যাংকে ভস্ত্র অ্যাকাউন্ট খুলে নিতে পারবে, ধরুন আরবিআইতে, দেশের ক্ষেত্রে, ঠিক আছে। রাশিয়া একটা ভস্ত্র অ্যাকাউন্ট খুলে রাখলো আরবিআইতে, ইন্ডিয়াতে। তো ইন্ডিয়া রাশিয়া থেকে কিছু কিনলো, ইন্ডিয়া রাশিয়া থেকে কিছু কিনলো, তার জন্য এবার রাশিয়াকে পেমেন্ট করতে হবে। ইন্ডিয়া আর ডলার নেবে না, ইন্ডিয়া রাশিয়ার ভস্ত্র অ্যাকাউন্টে রুপিতে টাকা দিয়ে দেবে, রুপিতে পেমেন্ট করে দিল, ঠিক আছে। রাশিয়ার ভস্ত্র অ্যাকাউন্টে রুপিটা রইল। এবার রাশিয়া যখন ইন্ডিয়ার থেকে কিছু কিনবে, রাশিয়াকে আর ডলার আনতে যেতে হবে না। রাশিয়া বলবে আমার অ্যাকাউন্টে রুপি আছে, নিয়ে নাও ওখান থেকে ডিরেক্ট, কোনো মাঝখানে ডলার নেই, কোনো এক্সচেঞ্জ করার গল্প নেই, কোনো ডলার কিনে এনে ডলারের ভ্যালু অকারণে আমরাই বাড়িয়ে দিচ্ছিলাম গল্প নেই। আমেরিকা চটবে, কারণ আসল ওদের ইকোনমিক্যালি ধাক্কা দেওয়া হলো এতে। সেকেন্ড, এটা স্টেপ 1। ইন্ডিয়া সঙ্গে সঙ্গে দেখলো যে আচ্ছা রাশিয়ার ভস্ত্র অ্যাকাউন্টে ধরুন অনেক রুপি জমা হয়ে গেছে, কারণ রাশিয়ার থেকে আমরা অনেক তেল কিনি, রাশিয়া তো আমাদের থেকে অত কিছু কেনে না। তো রাশিয়া বলবে এত রুপি নিয়ে আমি কি করব? ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিল। সেকেন্ড স্টেজ, রাশিয়া চাইলে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে বন্ড আছে, ভস্ত্র অ্যাকাউন্টের রুপি দিয়ে এই বন্ড কিনে নিতে পারে। এবার ইন্ডিয়ার ইকোনমি যেরকম বাড়বে, রাশিয়ার বন্ডের দাম সেরকম বাড়বে। বিভিন্ন দেশ বিভিন্ন দেশের বন্ড কিনে রেখে দেয়। আমেরিকার বন্ডের স্বাভাবিক সব থেকে শক্তিশালী, রাশিয়ার ইউজ হয়ে গেল রুপিটা। রাশিয়া বলতে পারবে না যে আমার টাকা অকারণে পড়ে আছে ভস্ত্র অ্যাকাউন্টে। থার্ড, রাশিয়া তো বললো আমার অত বন্ড কেনার নেই ইন্ডিয়া থেকে, এবার আমি বাকি রুপিগুলো কি করব? থার্ড কোনো কান্ট্রিকে যদি রাশিয়া পেমেন্ট করতে চায়, সেই পেমেন্টের সময় রাশিয়া এই রুপিটাকে ইউজ করতে পারে। মানে রাশিয়া ধরুন ইউএই থেকে কিছু কিনছে, রাশিয়া ইউএই কে বলে দিল যে
ডলার আমাকে আবার কিনে আনতে হবে, আমার অকারণে বেশি টাকা যাবে, তোমরা রুপিতে নিয়ে নেবে, আমার কাছে ভস্ত্র অ্যাকাউন্টে রুপি পড়ে আছে। ইউএই বললো হ্যাঁ রুপিতে দিয়ে দিন, আমরা তো ইন্ডিয়া থেকে চাল কিনবো, আমরা তো ইন্ডিয়া থেকে এই টেকনোলজিটা নেব, আমাদের তো রুপি দিতেই হতো, আমরা ওই রুপি দিয়ে দেবো, আমাদেরও তো ডলার কিনতে যেতে হতো, আমাদেরও টাকা বেঁচে গেল। পুরো ডলারের দফা রফা করে শেষ করে দেওয়ার প্ল্যান আরবিআই এবং ইন্ডিয়ার ফিনান্স ডিপার্টমেন্ট সাজিয়ে নিয়েছে। ফোর্থ, আগস্ট মাসের 3 বার ভস্ত্র অ্যাকাউন্টের আস্তে 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 বেটারমেন্ট করা হয়েছে, আর কি কি করা হবে জানি না, যেই মুহূর্তে করা হবে আমি আপডেট দিয়ে দেবো আপনাদের। ফোর্থ যেটা বলা হয়েছে, যে এটা কিন্তু খালি রাশিয়ার কথা বলছি না, এটা পৃথিবীর যে কোনো দেশ চাইলে করতে পারে। ফোর্থ যেটা বলা হয়েছে, এটা তো দেশগুলোর কথা বলা হলো, যে কোনো দেশে বসবাসকারী কোনো লোক, ইন্ডিভিজুয়াল, এবার কারণ অনেকে তো প্রাইভেট কোম্পানি, প্রাইভেট ব্যক্তি এক্সপোর্ট ইম্পোর্ট করে, সব তো আর দেশ টু দেশ হয় না, সে যদি চায় ইন্ডিয়ার ব্যাংকগুলোর যে ফরেন ব্রাঞ্চ আছে, এসবিআই এর ব্রাঞ্চ কিন্তু খালি ভারতে নেই, বিদেশেও আছে, তো যারা আমাদের এই ব্যাংকের 18ই আগস্ট থেকে যে কোর্স শুরু হচ্ছে সেখানে ভর্তি হবে, এসবিআই তে চাকরি পেয়ে, প্রমোশন পেয়ে চাইলে ভবিষ্যতে বিদেশেও থাকতে পারো, ঠিক আছে? তো এই ফরেন যে ব্রাঞ্চ আছে ইন্ডিয়ার ব্যাংকের বিদেশের, কোনো বিদেশি চাইলে সেই ব্রাঞ্চে এসে এবার নিজের অ্যাকাউন্ট খুলে নিতে পারে রুপিতে। এবার সে এক্সপোর্ট ইম্পোর্ট যে কোনো কিছু করছে, সে ডিরেক্ট রুপিতে করতে পারবে, তাকেও আর ডলারে যাওয়ার দরকার নেই। নাও, সব সমস্যার সমাধান হয়ে গেছে। এবার 100% কি হয়েছে? কখনোই হবে না। আমেরিকা বিভিন্ন দেশকে চাপ দেবে, ওই রুপিতে নেবে না। আমেরিকার চাপের এখন প্রভাব থাকবে, যত আস্তে আস্তে ইন্ডিয়া স্ট্রং হবে, আমেরিকার চাপ কমবে, তত বিভিন্ন দেশ রুপির দিকে ঝুঁকে যাবে, এবং আজ থেকে কিছু বছর পর ডলারকে সরিয়ে দিয়ে রুপি রাজত্ব, এইটাই ইন্ডিয়ার আলটিমেট মোটিভ। বোঝা গেল? তো আমেরিকা এবং ইউরোপ ওরা এখন কয়েকদিন ঘুমোতে পারবে না, কারণ ওদেরও এখন ভাবতে হবে যে কি হয়ে গেল, কি করতে চাইলাম, মাথা চুলকোবে। এবার আমি লাস্ট 5 মিনিট নেব খুব দ্রুত। আপনাদের অনেকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন যে সবই বুঝছি, কিন্তু কবে সেই দিনটা আসবে যেদিন ইন্ডিয়া ওয়ার্ল্ড স্টেজে ইন্ডিয়ার মতো করে দাঁড়িয়ে থাকবে, পাকিস্তান থেকে শুরু করে যে কোনো দেশ ভয় কাঁপবে যে এই দেশটাকে রেসপেক্ট করে চলতে হবে, এই দেশটা কারোর ক্ষতি করে না, বাট আমরা যদি এই দেশের ক্ষতি করি আমাদের শেষ করে রেখে দেবে। কবে সেই দিনটা আসবে যখন আমেরিকা থেকে চায়না প্রত্যেকটা দেশ ইন্ডিয়াকে রেসপেক্ট করবে যে ভাই এদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে গল্প আছে। সেই দিনটা আসার জন্য কয়েকটা কাজ আমাদের দেশে করতে হবে, এবং সেগুলো শুরুও হয়ে গেছে, আমি বলে রাখি। দেখুন, ছোটবেলায় আমাদের মনে হতো যে যা হবে পরে দেখা যাবে, যেটুকু আমাদের ক্ষমতা আছে মেরে ফাটিয়ে দিয়ে আগে পাকিস্তানকে, কিন্তু ওটা বোকামি। যখন আপনি ম্যাচিওরড হবেন জিওপলিটিক্সের থটে, তখন আপনি এটা বুঝতে পারবেন যে ম্যাচিউরিটি হচ্ছে যুদ্ধে নামার আগে শত্রুর কাছে আছে কামান, আমি খোলা তরোয়াল নিয়ে গিয়ে বললাম আমি তরোয়াল দিয়েই মারবো, বোকামি, এটা বীরত্ব নয়। বীরত্ব সেটাই যেখানে আপনি আপনার শত্রুকে ভালো করে চিনবেন, জানবেন, বুঝবেন, রণক্ষেত্রটাকে পুরো ম্যাপ করে নেবেন, হাতের তালুর মতো চিনবেন, শত্রুর কাছে যেখানে যা অস্ত্র আছে তার পাল্টা বেটার অস্ত্র আপনার কাছে সুসজ্জিত। এবার আপনি সমস্ত আটঘাট বেঁধে অ্যাটাক করবেন যখন আপনি জানবেন যে এবার এক একটা প্রহার শত্রুকে শেষ করে দেবে, শত্রু আর ঘুরে দাঁড়াতে পারবে না। এটা বুদ্ধিমত্তা, এটা বীরত্ব। রেডি না হয়ে যুদ্ধে নামা বোকামি। তো তার জন্য 10টা কাজ, আমি এই 10টা ব্যাপারেই আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো এই চ্যানেলে, যে ইন্ডিয়া কবে থেকে শুরু করেছে এই 10টা কাজ, কতটা এগিয়েছে, আর কতটা এগোতে হবে, কত সালের মধ্যে আমরা অ্যাচিভ করে নিতে পারবো বলে মনে হচ্ছে। তথ্য প্রমাণ দিয়ে যেমন বলি তেমন তথ্য প্রমাণ দিয়ে প্রত্যেকটা বলে দেব। ওকে, প্রথম কাজ এনার্জি। এনার্জি মানে শক্তি, পেট্রোল, ডিজেল, আমাদের গাড়ি চালানো থেকে শুরু করে এই যে লাইট জ্বলছে, এসি চলছে, সবকিছুতে এনার্জি চাই। আমরা পেট্রোলিয়াম নির্ভর ছিলাম, ইন্ডিয়া কি করছে, ইভিতে শিফট করে যাচ্ছে, যে পেট্রোলিয়াম কেনার জন্য আমরা বছরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করব না, এবং এই ইভির জন্য এই যে ইলেকট্রিক তৈরি করতে হবে সেটাও তো আমাদের কয়লা ফয়লা কিনতে হচ্ছিল অস্ট্রেলিয়া ইত্যাদি থেকে।
তো আস্তে আস্তে ইন্ডিয়া কি করছে, সোলারে শিফট করছে। আমরা কয়লাও কিনবো না, সোলার দিয়ে আমাদের যতটা সম্ভব আমাদের এনার্জি দরকার সেটা মিটিয়ে নেব। বাকি আমরা যা তৈরি করতে পারবো, পেট্রোলিয়াম শোধন আমরা চালাতেই থাকবো, সেগুলো বিদেশে বিক্রি করব। নিজেদের টাকা বেঁচে গেল, উল্টে বিদেশে বিক্রি করার টাকা চলে এলো। ওই ফান্ড নিয়ে কতটা হয়েছে, কোথায় পৌঁছাতে হবে, কতটা টার্গেট, কত সালের মধ্যে পৌঁছানো যাবে, আমি ভিডিও করে দেবো শুধু এনার্জি সেক্টর নিয়ে আলাদা করে। 2, যে টাকা বাঁচলো সেটা দিতে হবে রিসার্চে। কারণ আপনার আর কোনো ভয় নেই যে তেল বন্ধ করে দেবো, সব দেশকে বলে দেবো ইন্ডিয়াকে তেল বিক্রি করো না, দিতে হবে না, থোড়াই বয়ে গেল আমার। এই জিনিসটা করে নিয়ে তবে না নামতে হবে লড়াইতে। এই টাকাটা দিয়ে দিতে হবে রিসার্চে, ইসরো, ডিআরডিও। ডিটেল ভিডিও করে দেবো, জাস্ট হালকা করে বলে দিচ্ছি। এই ইনভেস্টমেন্ট যখন পেয়ে যাবে ইসরো আর ডিআরডিও, ইসরো অলরেডি নাসাকে বিট করছে বিভিন্ন জায়গায়, ডিটেল ভিডিওতে বলবো। ইন্ডিয়ার তৈরি হয়ে যাবে মারাত্মক আধুনিক অস্ত্র। আগের ভিডিওতে কি বলছিলাম, যে ইন্ডিয়াকে অস্ত্র কিনতে হলে সেই আমেরিকার থেকে কিনতে হবে, আমেরিকার থেকে না কিনলে রাশিয়ার থেকে কিনতে হবে, ফালতু আমাদের টাকা তো নষ্ট হবে। এবং কেউ নিজের বেস্ট অস্ত্রটা বিক্রি করে না, বেস্টটা নিজের কাছে রেখে দেয়, তার থেকে এক স্টেপ নিচেরটা বিক্রি করে লোককে। তো আপনি কোনোদিনই বেস্ট অস্ত্রের মালিক হতে পারবেন না। বাট ডিআরডিও যেটা বানাবে সেটা ইন্ডিয়ার জন্য বানাবে বেস্ট। যখন আপনি জানেন, যখন সারা পৃথিবী জানে যে এদের কাছে পৃথিবীর বেস্ট অস্ত্র আছে, কার বুকের পাটা হবে তখন ইন্ডিয়াকে সমস্যা দেওয়ার? সবাই জানবে যে ভাই আমি যে অস্ত্রই নিয়ে রাখি না কেন বেস্ট আছে এর কাছে, ঠেকাতে পারবো না। 3, আর্মস, যেটা বলছিলাম অস্ত্রর ব্যাপারে। এতদিন আমরা ইম্পোর্ট করতাম, এখনো করি, বিলিয়ন বিলিয়ন ডলারের। কত অস্ত্র আপনি কিনবেন, কত টাকা দেবেন? ইন্ডিয়া এক্সপোর্ট করতে শুরু করেছে খুব অল্প। একে তো আমরা নিজেরা কিনবো না আর্মস, বিদেশকে টাকা দেব না, নিজেরা বানাবো, বেস্ট জিনিস বানাবো। দ্বিতীয়ত যেটা বানাবো বেস্টটা আমাদের কাছে রেখে তার ঠিক নিচের সিরিজটা আমরা বিদেশে বিক্রি করব, টাকাও কানবো ওখান থেকে। তবে ইন্ডিয়া শক্তপোক্ত হচ্ছে সব দিক থেকে। 4, ইনফ্রাস্ট্রাকচার। দেশের লোকজন বাদুরঝোলা হয়ে ট্রেনে করে যাতায়াত করছে, একটা মেট্রো নেই, ফ্লাইওভার নেই, ব্রিজ নেই, কিছু নেই। আমরা কি করব যুদ্ধ করে? ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে দেশের লোকের জন্য। ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেলেই ইন্ডাস্ট্রি আসবে, তখনই বিদেশের ইন্ডাস্ট্রি আসবে যখন দেখবে ভাই এদের রেল লাইন থেকে, জলপথ থেকে, সড়কপথ থেকে অসাধারণ মালগুলো আমার লজিস্টিকে সুবিধা হবে তাড়াতাড়ি। যখনই ইন্ডাস্ট্রি আসবে জব চলে আসবে ইন্ডিয়ানদের হাতে, সবাই পুরো দেশ সিকিউরড, আর ভাবনা নেই। যখনই এত ইন্ডাস্ট্রি, বিদেশি ইন্ডাস্ট্রি কাজ করতে শুরু করবে, আমাদের দেশের মধ্যে একটা ইকোসিস্টেম তৈরি হয়ে যাবে। ইন্ডিয়া প্রথমে কি করলো, বিভিন্ন দেশ থেকে ইন্ডাস্ট্রিকে ডেকে নিয়ে এসে লাস্ট 5 বছরে ইন্ডিয়াতে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং হাব বানিয়ে ফেলেছে। ম্যানুফ্যাকচারিং এ কে কাজ করছে? ইন্ডিয়ানরা কাজ করছে, ইন্ডিয়ানরা শিখে যাচ্ছে বেসিক কাজ করা। এবার দেখুন নেক্সট 5 বছরের মধ্যে ইন্ডিয়াতে যে ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে, ইন্ডিয়ার নিজস্ব কোম্পানি চলে আসবে। যে মোটামুটি ইন্ডিয়ার লোকেরা ট্রেনিং পেয়ে গেছে, এবার নিজস্ব কোম্পানি ইন্ডিয়ার শিল্পপতিরা এক এক করে নিয়ে আসতে শুরু করে দেবে। তখন আমাদের আর কেউ থ্রেট দিতে পারবে না, কোম্পানি তুলে নেবো তোমাদের দেশ থেকে, তোমাদের দেশে আর ম্যানুফ্যাকচারিং করবো না, করিস না, আমাদের শিল্পপতি আছে নিজেদের। ডিজিটাল ইকোসিস্টেম বানাতে হবে ইন্ডিয়ার। আমরা ডিজিটালি যা করছি, গুগল, মাইক্রোসফট, ইউটিউব, ফেসবুক, সবকিছু আমেরিকার। ওরা তো বলবে আমি তোমাদের দেশের ইউটিউব থেকে ফেসবুক সব বন্ধ করে দেবো, নিজেদের মতো করে চালাবো। ইন্ডিয়া বিপদে পড়ে যাবে। কালকে যদি বলা হয় যে 150 কোটি মানুষ, আপনাদের ফেসবুক বন্ধ করে দেওয়া হলো, ইউটিউব বন্ধ করে দেওয়া হলো, আপনারা মেনে নেবেন? সামলাতে পারবেন? পারবেন না। তো এর জন্য কি দরকার? এর জন্য দরকার হচ্ছে ইন্ডিয়ার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। লাগবে না তোমাদের ইউটিউব, ফেসবুক, আমাদের নিজেদের আছে। কাজ চলছে, কতটা এগিয়েছে, কোনটা রিসার্চের পর্যায়ে আছে, কবে নাগাদ লঞ্চ হতে পারে, প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও করে আমি জানাবো যদি আপনারা চান। তাহলে বুঝতে পারবেন ইন্ডিয়া ভেতরে ভেতরে কতটা রেডি হচ্ছে। রেডি করতে হবে ইন্ডিয়ান সোসাইটিকে, হেলথ, এডুকেশন, কালচারাল সফট পাওয়ার। কালচারাল সফট পাওয়ারে আমাদের থেকে চীন অনেক বেটার কাজ করছিল, এখন আস্তে আস্তে আমরা ধরে নিয়েছি, এটাও বোঝানোর ব্যাপার আছে। ইন্টারনাল সিকিউরিটি, প্যাট্রিয়টিজমে কাজ করতে হবে আমাদের। আমার দেশ যুদ্ধে চলে গেল, দেশের মধ্যে বসে আছে দেশের শত্রু, যে বিদেশকে হেল্প করে দিচ্ছে। কোনোদিন জিততে পারবেন আপনি? আপনার ঘরের মধ্যে যদি শত্রু থাকে। তো দেশের ইউথকে, প্রত্যেক ইউথকে দেশাত্মবোধ বুকের মধ্যে রাখতে হবে।
ইন্টারনাল সিকিউরিটি কোনোভাবে ব্রিচ হলে হবে না, তখন আমরা রেডি, বিদেশের সঙ্গে বুঝে নেব। আমাদের দেশকে করাপশন ফ্রি করতে হবে, এখানে ইন্ডিয়া অনেক পিছিয়ে এখনো, কি কি কাজ হয়েছে না হয়েছে সেটা আমি বলে দেবো। এবং যুদ্ধে R&AWর সব থেকে বড় ভূমিকা থাকে। বাইরে আপনার মনে হয় আর্মি, এয়ারফোর্স, নেভি লড়ে নিচ্ছে, বাট ছোট্ট ছোট্ট তথ্য যুদ্ধের সময় প্রচন্ড গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাই R&AWকে কিন্তু প্রচুর ফান্ডিং দিয়ে কাজ করানো হচ্ছে এবং R&AWর এক একজন এজেন্টকে ইমপ্ল্যান্ট করতে বছরের পর বছর টাইম লাগে। পাকিস্তানের আর্মির মেজর র্যাঙ্কে কোনো ইন্ডিয়ান R&AWর অফিসার ঢুকে বসে আছে, তাকে তো একদিনে ঢোকানো যায়নি। তাকে প্রথমে ইন্ডিয়া থেকে ট্রেনিং দেওয়া হয়েছে 4-5 বছর, তারপর তাকে সমুদ্রপথে পাঠিয়ে দেওয়া হয় পাকিস্তানে, তারপর তাকে পাকিস্তানি ইউনিভার্সিটিতে ভর্তি করা হয়, সব কাগজপত্র তৈরি করা হয়, সে পাকিস্তান ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়ে বেরোবে যাতে কোনো সন্দেহ না হয়, তারপর সে পাকিস্তানের চাকরির পরীক্ষায় বসবে, তারপর সে আর্মিতে জয়েন করবে, তারপর সে ভালো কাজ করবে, প্রমোশন পেতে পেতে বড় পোস্টে যাবে। 15 বছরের খেলা। এবার পাকিস্তানি আর্মি যাই স্টেপ নেবে তার আগে খবর চলে এসছে ইন্ডিয়ার হাতে, কারণ পাকিস্তানি আর্মির ভেতর বসে আছে R&AWর অফিসার। তো এটাতেও টাইম লাগে যে পুরো গুপ্তচর দিয়ে ঘিরে ফেলো সারা পৃথিবীকে, এবার আইকে লড়াই করতে আসবি। এই ব্যাপারটায় ইন্ডিয়া কতটা এগিয়েছে এটা জানা যায় না, জানা সম্ভব নয়। যেটুকু জানতে পেরেছি কিছু নির্দিষ্ট অথেন্টিক সোর্স থেকে, দেশের হিতে লাগবে, বিপরীতে যাবে না, সেটুকুই খালি আমি বলবো 10 নাম্বার পয়েন্টে। বাকি 9টা পয়েন্ট আমি ডিটেলে বলবো। 10 নাম্বারটা একে তো সব জানা যায় না, যেটুকু জানি সেটুকু অথেন্টিক সোর্স থেকে, সেটুকুও সবটা বলবো না, বলা উচিত না। ঠিক আছে, তো আরো একবার জয় হিন্দ, সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। একবার আমাকে জানাবেন যে এই 9টা পয়েন্টের ওপর ইন্ডিয়া কতদূর এগিয়েছে, কি কি কাজ হচ্ছে, কবে নাগাদ শেষ হতে পারে, এক্সাক্ট তথ্য সহকারে আপনারা জানতে চান কিনা সবাই মিলে একটু কমেন্ট করবেন। যতজন দর্শক আছেন প্রত্যেকের কমেন্ট আমি দেখতে চাইবো। যদি সকলে কমেন্ট করে বলেন তাহলে অবশ্যই নেক্সট এই 9টা টপিকের ওপর এ মাসেই 9 দিন ভিডিও করে দেবো, 9টা আলাদা আলাদা ভিডিও। ওকে, ভালো থাকবেন সকলে, থ্যাংক ইউ।